সুজিত, ওয়েলকাম টু ফিল্ম কম্পানিয়ন লোকাল। কেমন আছো? প্রচণ্ড ব্যস্ত, এবং এই ব্যস্ততার কারণ আমি নই, কারণ মানে আমি প্রচণ্ড যে কাজ করছি এটা সবসময় মনে হয়, কারণ ঘটনাচক্রে অনেকগুলো রিলিজ একসাথে এসে জমা হয়। এইটাও 2022 সালের পুজোয় রিলিজ হওয়ার কথা ছিল অতি উত্তম, এটা এখন হচ্ছে 24শে মার্চ। পদাতিক আগের বছরই শেষ হয়ে গেছে, কিন্তু এক বছর ফেস্টিভ্যালে ঘুরছিল, তো সেটা আবার এপ্রিলে রিলিজ হচ্ছে। সো পরপর 2 মাসে দুটো রিলিজ অগেন, মানে ইটস আ কোইন্সিডেন্স, মানে আই হ্যাভ ভেরি লিটল প্ল্যানিং বিহাইন্ড দিস আর কি। সো ব্যস্ত আছি, প্রচন্ড চাপ। হ্যাঁ, এবার আমাকে বললো যে এই অতি উত্তমের এই যে আইডিয়াটা, মানে এটার ইনস্পিরেশনটা এলো কিভাবে, যে এইভাবে করা যেতে? হ্যাঁ, এটা মাল্টিপল ইন্সপিরেশন। আমি এটা ফার্স্ট এরকম একটা আইডিয়া আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত রক্ষিত তখন অ্যাসিস্ট করতো, ও আমাকে বলেছিল এই আইডিয়াটার কথা। এটা অরিজিনালি অনিন্দদা আর বুম্বাদা এই নিয়ে আলোচনা করছিল ওই 2007-08 সালে, যে এরকম একটা ছদ্মবেশীর উত্তম কুমার সেখান থেকে উঠে এসে একটি ছেলেকে হেল্প করে, মানে ওই ক্যারেক্টারটা, এবং ওই ওম শান্তি ওম ওই জিনিসটা দেখে অনিন্দদার মনে হয়েছিল। কিন্তু দেন দে কাইন্ড অফ ডিসকার্ডেড দ্য প্রজেক্ট, দে থট ইট ওয়াজ নট পসিবল অর ফিজিবল। তো তারপর আমি রিসেন্টলি জানতে পারলাম অনুষ্ঠুপ বাসু বলে আরেকজন, তিনি এখন ইলিনয়তে পড়ান, তারও এরকম একটা, যদি সেটা গল্পটা একদমই আলাদা, ইট ওয়াজ আ পলিটিক্যাল কাইন্ড অফ থিং, বাট তাতে ওইটা ছিল যে উত্তম হেল্পিং বয় ইন 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 লাভ আর কি। এবং অনুষ্ঠুপ দা এবং অনিন্দদা দে নো ইচ আদার, সো আই এম গেসিং যে ওখানে একটা দে হ্যাড এ ডিসকাশন অর সামথিং। কিন্তু অফকোর্স একজন মানে ফেমাস বা ডাইনামিক পার্সন কোচিং আ পার্সন ইন লাভ অর কোচিং আ গ্রিন হর্ন অর নভিস ইন লাভ, এই ট্রোপটা আমরা আগে দেখেছি অনেক জায়গায়। ইল পস্টিনোতে দেখেছি আমরা, ছোটি সি বাতে দেখেছি, রিসেন্টলি স্বপ্নে বা কাল হো না হতেও দেখেছি। কিন্তু উত্তমের, মানে যেহেতু উত্তম বিং এ রোমান্টিক আইডল, উত্তমের একটা ছেলেকে হেল্প করাটা, এটা ইজ সামথিং উইচ ইজ মানে দ্য মোস্ট ন্যাচারাল এক্সটেনশন অফ দ্য ট্রোপ। সো এবার সেটা তো ধরো 2007-08 নয়, আমি এই জিনিসটা জানতে পারি 2000 অ্যারাউন্ড আই থিঙ্ক 12 বা 13। তো এই আলোচনাটার পর জিনিসটা মাথায় রয়ে যায় কোথাও একটা। 2018-এ প্রচুর, এবং তখন অলরেডি আমার 8 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, আমার মনে আছে যে প্রত্যেক জন্মদিন বা মৃত্যুদিনে মিডিয়া আমায় জিজ্ঞেস করতে যে যদি আজ উনি বেঁচে থাকতেন তুমি ওকে বা আপনি ওকে কোন চরিত্রে কাস্ট করতে। তো আমার তখন সাডেনলি মনে হলো যে সত্যিই তো, মানে এটা তো আক্ষেপের জায়গায় রয়েছে যে আই কান্ট ওয়ার্ক উইথ হিম বিকজ ক্রোনোলজিক্যালি অনেক পরে এসেছি। সো কিন্তু প্রযুক্তিগতভাবে 2017-18 দাঁড়িয়ে ওই যে কনসেপ্টটা, ওটা কি করা সম্ভব? তো তখন অনিন্দদাকে ফোন করি, অনিন্দা বলে কর তুই, মানে ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দিস। তখন আই স্টার্টেড থিঙ্কিং যে টেকনিক্যালি কি অবস্টাকেল আসতে পারে ইন ডুইং দিস। প্রথম যেটা অবস্টাকেল সেটা হচ্ছে যে আমি যদি একটা আনকন্ডিশনালি স্ক্রিপ্ট লিখি এবং তার থেকে আমি যদি এক্সিস্টিং ডায়ালগ দিয়ে সাজাই, তো ফার্স্ট একটা আনকন্ডিশনালি স্ক্রিপ্ট লিখে সেটাকে রিপ্লেস করতে হবে এক্সিস্টিং ডায়ালগ দিয়ে। কিন্তু এক্সিস্টিং ডায়ালগে ব্যাকগ্রাউন্ডটা আমি ছেড়ে দিই, যদি আমি ক্যারেক্টারটা কেটে নিই, ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করবে না, কিন্তু ক্যারেক্টারের কস্টিউম আর ক্যারেক্টারের বয়স এই দুটো প্রচন্ড ভেরি করবে। সেটা হাউ ডু আই সলভ? তো তখন সেটার একটা আমি সলিউশন বার করলাম, যেটা স্ক্রিপ্টে আছে, মানে যেটা সিনেমাটা দেখলে আমরা জানতে পারবো। তুমি এটা ভাবনি যে একটা পার্টিকুলার সিনেমা থেকেই যদি ফুটেজ কেটে কেটে নেওয়া যেত? একটা পার্টিকুলার সিনেমা থেকে যদি ফুটেজ কেটে কেটে করা যেত, কিন্তু তাহলে যেটা হতো সেই সিনেমার ডায়ালগে আমি আবদ্ধ হয়ে যেতাম। তাহলে গল্পটা আমি নিজের মতো করে বলতে পারতাম না। তাহলে ওই সিনেমা ওই চরিত্রের যে লাইনগুলো, সেই লাইনগুলোর সাথে আমাকে গল্পটা ফিট করতে হতো। কিন্তু এখানে আমাকে তো একটা স্বতন্ত্র স্ট্যান্ডালোন গল্প বলতে হবে। এবার স্বতন্ত্র স্ট্যান্ডালোন গল্পটার সঙ্গে আমি যদি ফিট করাতে চাই, তাহলে একটা সিনেমা করা নেক্সট টু ইম্পসিবল। কারণ এই গল্পটার যেরকম ভাবে এগোচ্ছে, যা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, যেই যা কথা বলছে, সেটার পসিবিলিটিস মানে মিলিয়নস হতে পারে। তো সেই পসিবিলিটি মানে যেই সেটটা, মানে যে ম্যাচ করার সেটটা,
সেটা যদি আমি একটা সিনেমায় আবদ্ধ করে দিতাম তাহলে এই এক্সাক্ট ম্যাচগুলো আমি পেতাম না। Which is why I said it's an easier thing যে তুমি you take the entire universe of black and white উত্তম কুমার ফিল্মস, তার মধ্যে ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটা সেইটা আমি বসে রিপ্লেস করে এটা করব। তো যেরকম ভাবা সেরকম করা, এইভাবে আইডিয়াটা আসে এবং তারপরে দ্য এন্টায়ার প্রসেস স্টার্টেড। তো এইটা তো ধরো মানে আইডিয়া লেভেলে তুমি বলছো খুব ইজি শোনাচ্ছে, বাট এটাতে স্ক্রিপ্টিং করাটা খুব ডিফিকাল্ট, মানে ম্যাসিভলি চ্যালেঞ্জিং একটা টাস্ক। কারণ কি হচ্ছে, আমি প্রথমবার লিখলাম আনকন্ডিশনালি অ্যাজিউম করে যে উনি বেঁচে আছেন, আমি ভবানীপুরে গিয়ে উনাকে পিচ করবো ছবিটা। কিন্তু আনকন্ডিশনালি লেখার পর দেন আই টেল মাইসেলফ না উনি তো নেই, উনি তো বেঁচে নেই, তাহলে এবার কি করবো? এইবার যেটা করব তখন প্রত্যেকটা ডায়লগ ধরে 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 সার্চ ফর দ্য ডায়লগ ওভার হিজ এন্টায়ার ইউনিভার্স অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম। মানে তাহলে কত সিনেমা দেখতে হয়েছে তারপর রিভিজিট করে করে? 87টা সিনেমা দেখতে হয়েছে, তার মধ্যে 54টা আমি এক্স্যাক্ট ম্যাচ পেয়েছি। এক্স্যাক্ট ম্যাচ অ্যাকচুয়ালি ভুল, কিছু এক্স্যাক্ট ম্যাচ পেয়েছি, কিন্তু আর বাকি যা পেয়েছি একটু ভেরিয়েশন। মানে কি হলো, কি করছো, এটা ধরো আমি আনকন্ডিশনালি একটা স্ক্রিপ্টে লিখেছিলাম, ডায়ালগ এক্সিস্টিং ফুটেজ থেকে আমি পাচ্ছি কি ব্যাপার বলো তো, করছোটা কি? তো আমি ইমিডিয়েটলি স্ক্রিপ্টটা এডিট করলাম, কি ব্যাপার বলো তো, করছোটা কি। আগের ডায়লগটা ডিলিট করে এডিট করলাম, ব্র্যাকেটে লিখলাম ক্লিপিং ফ্রম দিস ফিল্ম, টাইম কোড দিস টু দিস, ঠিক আছে, এই হলো। এইভাবে প্রত্যেকটা ম্যাচে আমি আমার স্ক্রিপ্টটা এডিট করলাম। সো আমার স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি 54 বার এডিটেড হয়েছে। এবার শুধু ওটা এডিট করলে তো হবে না, তার আগের ডায়লগ আর তার পরের ডায়লগ বাকি চরিত্রদের সেটাও আমি এডিট করতে হচ্ছে, সো দ্যাট ইট ফ্লোজ ইন আ স্মুথ ওয়ে। আচ্ছা, শুধু তো সংলাপ না, একটা ডায়লগ উত্তম কুমার দাঁড়িয়ে বলছেন, পরের ডায়লগটাই উত্তম কুমার বসে বলছেন। সো আমাকে ইদার লুক লাইন দিয়ে সেটাকে ম্যাচ করাতে হবে বাকি ক্যারেক্টারদের, কিংবা আমার এমন একটা শট বসাতে হবে যেখানে উত্তম কুমার হাঁটতে হাঁটতে এসে এক জায়গায় বসলেন, তো দুটো ডায়লগের মাঝখানে ওই শটটাকে প্লেস করতে হবে। সো এরকম ফুটেজও বার করতে হয়েছে। আচ্ছা, এরকম ফুটেজ বার করতে হয়েছে যেখানে উত্তম কুমার শুনছেন, ওটিএস, ওভার দ্য শোল্ডার। সো উত্তম কুমারের ঘাড়ের ফুটেজ, কাঁধের ফুটেজ, উত্তম কুমার উত্তরে হাসছেন, স্মাইল করছেন, সেটার ফুটেজ। সো এইটা করে ফাইনালি আই গট আ স্ক্রিপ্ট যেটা উত্তম কুমারের যে চরিত্র, তার মুভমেন্ট, তার ডায়ালগ, তার রিয়াকশন, সবকিছুর একটা এক্সিস্টিং ফুটেজে একটা ম্যাচ আছে। এইভাবে আই গট দ্য স্ক্রিপ্ট। টোটাল কত টাইম লেগেছে এটা লিখতে? 2 years, 2 বছর মতো লেগেছে। মানে শুধু লিখতে না, লেখাটা ইজ মানে ইজ দ্য ইজিয়ার অফ দ্য থিং, ডিফিকাল্ট হলো ম্যাচটা বার করা। সো মি অ্যান্ড মাই এন্টায়ার টিম, তখন আমার যে এডি টিম ছিল, সৌম্যব্রত রক্ষিতের কথা বললাম, সোহিনী মুখার্জি, এরা তখন আমার সাথে, আমরা তখন রাত দিন শুধু উত্তম কুমারের, মানে আমি এমনি ক্যারিয়ারের কাজ চলছে, মানে ছবি করছি, কিন্তু সেই ছবি করতে করতে, মানে এক যে ছিল রাজা করতে করতে, উমা করতে করতে, মনে করে 2 ঘন্টা পেলেই একটু উত্তম কুমারের একটা ছবি আর হাতে একটা স্ক্রিপ্ট নিয়ে দেখে নিচ্ছি যে কোথায় ম্যাচ হচ্ছে। তো এইবার এইটা করে ফাইনালি যখন হলো, তখন কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে। কারণ এরকম অনেক ছবি আছে যেই ছবির প্রডিউসারকে কেউ জানে না, কোম্পানি উঠে গেছে, সেই কোম্পানি যে এখন বংশধর, সেই কোম্পানি ওনার, সে এখন এসির ব্যবসা করে, কেউ একটা হোটেল খুলেছে, কিন্তু আমার প্রত্যেকটা ক্লিপের নেগেটিভ, ডিজিটাল এবং স্যাটেলাইট রাইট দরকার। সো আমি ছায়াবাণী এবং এঞ্জেল থেকে অনেকগুলো পাচ্ছি, কিন্তু অনেকগুলো আবার পাচ্ছিও না। এবার সেটা ইনডিসপেন্সেবল ফর দ্য ফিল্ম, মানে একটা ক্লিপ না হলেও ছবিটা হবে না। সো সেখান থেকে একটা ডিটেকটিভ গিরি আমার শুরু করতে হয়। সেটাও বছর দেড়েকের একটা প্রসেস, যে এটার প্রডিউসার কে, উনি কি বেঁচে আছেন, তার কি ঠিকানা, সেখানে যাওয়া, উকিলের চিঠি নিয়ে, এগ্রিমেন্ট নিয়ে তাকে বোঝানো যে এই ক্লিপিংটা আমার দরকার, সেটা টাকা দিয়ে কেনা, এইটা করে ফাইনালি উই গট টু আ স্টেজ ওয়্যার একটা হার্ড ড্রাইভে উই হ্যাড উত্তম কুমার। আচ্ছা, কোনো এরকম প্রডিউসারের কাছে চ্যালেঞ্জ ফেস করতে যে না আমি দেব না রাইটস, এরকম হয়েছে? দেব না রাইটস হয়নি, যেটা হয়েছে মজার ঘটনা হয়েছে। একজন বলেছে যে আমি দিতে পারি, কিন্তু তোমার এক্ষুনি আসতে হবে। আমরা মানে এক্ষুনি, মানে এই মুহূর্তে, বলছে হ্যাঁ এই মুহূর্তে আসতে হবে, মানে আমি তোমার 2 ঘন্টা টাইম দিতে পারি। আমি বলছি যে কেন? বলছে যে না, আমার শরীর খুব একটা ভালো নেই, আমার শরীর এতটাই খারাপ যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। সো তাহলে কিন্তু আর কেউ সাইন করার নেই, তোমাকে এক্ষুনি আসতে হবে।
আমি 2 ঘন্টার মধ্যে উকিল জোগাড় করে এগ্রিমেন্ট ড্রাফট করে সেটাকে মানে নোটিফাই করে আই ওয়েন্ট অ্যান্ড আই সাইন্ড। সো এরকম হয়েছে। আচ্ছা, এরকম হয়েছে আমি গেছি, তারা নিজেরাই জানেন না তাদের কাছে এই ছবিটা আছে। ও আচ্ছা, হ্যাঁ উনি আমার দাদু, হ্যাঁ ওনার একটা কোম্পানি ছিল। ও আচ্ছা, বলছে হ্যাঁ দেখুন আপনার দাদু এই ছবিটা উত্তম কুমার প্রডিউস করেছিলেন, তারপর আমার কোনো ছবি প্রডিউস করেনি, কিন্তু এই ছবিটার ডিজিটাল আর স্যাটেলাইট রাইট এঞ্জেলের কাছে আছে, কিন্তু নেগেটিভ রাইটটা আপনার কাছে আছে, তো ওটা আপনাকে প্লিজ একটু যদি। সো এরকম দারুণ, মানে এটার উপরে একটা ডকুমেন্টারি হতে পারে। মানে এটা তোমরা শুট করোনি? শুট করতে পারতো। দেখ, বেসিক্যালি আই হ্যাড নো আইডিয়া যে ইট ইজ গোয়িং অ্যান্ড লিডিং সামওয়্যার। মানে আমার যে কোনো মুহূর্তে বলছে যে নেক্সট ক্লিপিংটা পাবো না, কারণ ছবিটা আর হবে না। সো সেটা 1 নম্বর। আর দ্বিতীয় কথা, নো ওয়ান ওয়াজ সাপোর্টিং দিস প্রজেক্ট, মানে দের ওয়াজ নো ওয়ান ব্যাকিং। আমার যে একটা বিটিএস টিম বা কিছু, অল অফ দিস আই ডিড অন মাই ওন, মি অ্যান্ড মাই এডিজ আর কি। এবং তারপর যখন ক্যামেলিয়া কোভিডের সময় ডিসাইড টু ব্যাক মি, তখন নীলাঞ্জন আমার সঙ্গে সঙ্গে গেছিল। এবং হ্যাটস অফ টু ক্যামেলিয়া, যে ইট ইজ অ্যান ইম্পসিবল ড্রিম। মানে এটা শুনলে যে কোনো মারা হয় নাকি, বাট করে, এবং অনেকে কাটিয়ে দিয়েছেন। এবং সেখানে ক্যামেলিয়া অ্যাকচুয়ালি স্টুড বিসাইড মি অ্যান্ড গেভ মি আ লট অফ সাপোর্ট, এবং ফর দ্যাট আইল বি ফরএভার ইন্ডেটেড টু ক্যামেলিয়া, ফরএভার। কারণ এটা ইজ, মানে অটোগ্রাফের পর যদি আমার কোনো ড্রিম প্রজেক্ট থাকে, অটোগ্রাফ যখন আমি কাজ করছি কর্পোরেট একটা লাইফে, তখন আমার কাছে অটোগ্রাফটা একটা ইম্পসিবল প্রজেক্ট, ঠিক আছে। তারপর যদি কোনো ইম্পসিবল প্রজেক্ট থাকে, যেটাকে আমি ড্রিম প্রজেক্ট বলতে পারি, যে ওটা একদিন করব, সেটা অতি উত্তম। এবং থ্যাঙ্কস টু ক্যামেলিয়া আজকে উই আর টকিং অ্যাবাউট অতি উত্তম। কিন্তু এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা বিটিএস সত্যিই নেই। এবং তার পরবর্তীকালেও অনেক কিছু ঘটেছে। তারপরে যখন আমি ফাইনালি পুরো লাইন আপটা করলাম, স্ক্রিপ্টের শুটিং করলাম, শুটিং করে এই রোশনি, গৌরব, অনিন্দ এদেরকে এমন একজন স্ট্যান্ডিনের সাথে কাজ করতে হয়েছে, যে স্ট্যান্ডিন সবুজ ক্রোমা পরে ভূতের মতো। সারণ্য আমার অ্যাসিস্ট্যান্ট, সে উত্তম কুমারের স্ট্যান্ডিং হিসেবে অভিনয় করেছে। এবং সে তার ওপর উত্তম কুমারের ফুটেজ সুপার ইম্পোজ করে আমি ম্যাগনিফিকেশন, লেন্সিং সেট করেছি, লুক লাইন, আই লাইন সেট করেছি বাকি চরিত্রদের। এইটা করার পর ফাইনালি গিয়ে তাদেরকে প্লেস করেছি, সেই ফুটেজগুলোকে প্লেস করেছি, সারণ্যকে মুছে গিয়ে একটা ছবি শ্যুট হয়। কিন্তু ভিজুয়ালি তো ঠিক আছে, দেখো ভিজুয়ালি আমার খুব একটা কিছু করার ছিল না। আমি সোশ্যাল মিডিয়ায় রোটোস্কোপি কথাটা খুব এখন পড়ছি, সবাই রোটোস্কোপি নিয়ে মেতে উঠেছে। প্রবলেম হলো যে কাঁচির কোয়ালিটি ভালো হলেও যদি কাপড়ের কোয়ালিটি ভালো না হয়, মানে এতে দর্জির কিছু করার নেই। আমরা অরিজিনাল ফুটেজ এত খারাপ প্রিন্ট, মানে অ্যাপার্ট ফ্রম নায়ক বা জ্যোতিগৃহ, ম্যাক্সিমাম ফুটেজ ইজ নট রেস্টোর্ড ইন 4K। সো ওই নয়েজ, ওই ঝিরঝিরি, ওর মধ্যে এর থেকে ভালো কোয়ালিটি অফ উত্তম কুমার রিপ্রোডিউস করা সম্ভব ছিল না, যত ভালোই আমাদের রোটোস্কোপি হোক না কেন। যদিও এটার ডিফারেন্সও স্ক্রিপ্টে আছে। উত্তমবাবু বলেন যে দেখো আমি তো অনেক দূর থেকে আসছি, তো মাঝে মাঝে আমার একটু আবছা দেখবে, হ্যাঁ। সো এটা উত্তম কুমার বলে দেন আর কি। তো যাই হোক, কিন্তু ভিজুয়ালি আমরা এটাকে অ্যাড্রেস না করতে পারলেও অডিও ওয়াইজ আমাদের যে সেম প্রবলেম ছিল, যে অনেক ক্লিপ এত ডিস্টারবেন্স, এত নয়েজ, ডায়লগটাই বোঝা যাচ্ছে না। সেইটা আমরা ফার্স্টে ইনিশিয়ালি ভেবেছিলাম যে উত্তম কুমারের খুব ভালো গলা করতে পারেন, এরকম কাউকে দিয়ে ডাব করবো। তো তখন উই ফাইনালি গট ইন টাচ উইথ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, হু ডাজ আ ব্রিলিয়েন্ট ভয়েস অফ উত্তম কুমার। 3টে আলাদা গলা করতে পারেন, 50-এর দশকের, 60-এর দশকের, 70-এর দশকের, 3টে আলাদা গলা। সেটা করলাম। করার পর এটা মানে ডিলেটা হয়েছে একদিক দিয়ে ভালো, কারণ তখন যদি 22-এ যদি হতো তাহলে কিন্তু এআই পেতাম না। তারপর করার পর হঠাৎ একদিন দেখি মোহাম্মদ রফি লুটপুট গাইছে, কিংবা কিশোর কুমার চাঁদ সিফারিশ গাইছে। এটা কি হলো? তখন দেখলাম যে এটা খুব সিম্পল এবং খুব মিষ্টি একটা অ্যাক্সেসিবল টেকনোলজি এসে গেছে, যেখানে ইউ ক্যান রেপ্লিকেট a frequency timeline, given its intonation, given its stresses, given its scanning, with a completely different texture. আবার এই টেক্সচারটা আমরা কোথা থেকে পাচ্ছি? একটা ডেটা সেট থেকে পাচ্ছি। ডেটা সেট মানে ধরো যেরকমভাবে গানগুলো হচ্ছে, যে কিশোর কুমারের অনেক ঘন্টার গলার ডেটা, সেটা থেকে একটা টেক্সচার এক্সট্রাপোলেট করা।
একইভাবে এখানেও সেম। এখানে কি একজন কি আগে ডাবিংটা করে দেয় পুরো? সো এআই, হাউ এআই ওয়ার্কস ইজ, প্রথমে একজন একটা বেস ভয়েসে ডাবিংটা করে এবং সেই বেস ভয়েসটা হ্যাজ টু বি ক্লোজেস্ট টু দ্য ভয়েস ইউ আর রিক্রিয়েটিং ইন টার্মস অফ দ্য থ্রো, স্টাইল, স্ক্যানিং ইত্যাদি ইত্যাদি। মানে মোহাম্মদ রফি যদি গান আপনাকে করতে হয় এআই তে রিক্রিয়েট, ideal would be to take someone who exactly can copy Mohammad Rafi and do the bass voice. অংশুমান সেইভাবেই করে অ্যাকচুয়ালি। সেম ফর কিশোর কুমার। এখানে অবভিয়াসলি সুরজিৎ দার আমাদের পুরো ডাবিংটা ছিল and he is very close to the original. So all that we needed is এই যে কাঠামোটা আমি পেয়ে গেলাম, স্কেলিটনটা, তার উপর এআই ইউজ করে টু টেক extrapolated texture from a data set, একটা ডেটা সেট থেকে এই টেক্সচারটা নিয়ে সেটার উপর ওটাকে লে করে have the entire thing in Uttam Kumar's voice. So now Oti Uttam, the entire audio track is clean and it is Uttam Kumar's voice. আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলো সুজিতদা, তুমি একটু আগে বললে যে এই টেকনোলজিটা এটা খুব ভালো টেকনোলজি এসছে, বাট এআই কে পুরো পৃথিবী জুড়ে কিন্তু অ্যাকচুয়ালি ফিল্মের লোকেরা খুব খারাপ ভাবেই দেখছে, রাইটিং কে টেক ওভার করে নিতে পারে। ইভেন রিসেন্টলি একটা এআই টুল এসছে, যারা চ্যাট জিপিটি বার করছিল ওরাই বার করেছে, যেখানে ওরা ভিডিও অবধি দিয়ে দিচ্ছে। ইভেন তুমি যদি টেক্সট টু ভিডিও এসছে, ফটো টু ভিডিও এসে গেছে, সোরা বলে নাম আর কি। তাহলে অন্য কাজকর্ম খুঁজতে হবে আর কি। তো মানে তোমার কি মনে হয় হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্যাট? মানে যেহেতু তুমি ইউজ করে ফেলেছো, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালা পদাতিক নিয়ে যখন গেছিলাম, ওখানে একটা সেশন হয়েছিল, সাজি করুন, অঞ্জুম রাজাবল্লী এবং আমার, উই ওয়ার ডিসকাসিং দিস দ্যাট। সো মানে অঞ্জুম বলছিল যে এখন ইটস পসিবল যে আমি যদি একটা প্রম্পট দিই যে গিভ মি আ লাভ স্টোরি ইনভলভিং সো অ্যান্ড সো in the style of or in capturing the essence of 40% Imtiaz Ali, 40% Srijit Mukherjee, 20% অজয় কর, এরকম একটা যদি প্রম্পট দিই, এই তিনটে ফিল্ম মেকারের পুরো ফিল্মোগ্রাফি বার করে কি কি লাভ স্টোরি আছে সেটাকে ফিল্টার আউট করে সেই লাভ স্টোরিতে কি হতে পারে, কি হয়, হোয়াট আর দ্য প্লট পয়েন্টস, কি কি দিক করে, এটা করে দে উইল গিভ ইউ। সো এরকম সিচুয়েশন যেখানে, সেখানে ফার্স্ট থিং উইচ নিডস টু বি প্রোটেক্টেড আর দ্য লিগাল রাইটস অফ দি অথর। তুমি যদি আমার এসেন্সও ইউজ করো, বা তুমি যদি আমার স্টাইল ইউজ করো, বা তুমি যদি একটা প্লট পয়েন্ট ইউজ করো যেটা টিপিক্যালি, মানে ধর ইমতিয়াজের যদি কামিং অফ এজ, এই থিমটা যদি আমরা ইমতিয়াজ আলীর একদম টিপিক্যাল ভিন্টেজ ইমতিয়াজ আলী ধরি, তাহলে অঞ্জুম বলছিল যে দ্যাট হ্যাজ টু বি লিগালি প্রোটেক্টেড। হ্যাঁ, দেখ, উই ক্যান ফাইট টেকনোলজি, there is no way we can fight technology. মানে কম্পিউটার যখন এসেছিল, টাইপরাইটার ম্যানুফ্যাকচারাররা খুব চিৎকার চেঁচামেচি করেছে, এটা কিছু করার নেই, মানে এটা হবেই। যখন ডিজিটাল এসেছিল, তখন অ্যানালগ যারা কোডাক বা মানে ফিল্ম যারা সেলুলার, তারা কিন্তু ইভেনচুয়ালি এত বছরের একটা প্র্যাকটিস সে তো উঠে তো গেল, মানে এখন তো ডিজিটাল এখন। সো মাই পয়েন্ট ইজ, আই থিঙ্ক ইউ ক্যান্ট ফাইট টেকনোলজি. You can be very scared, and being scared, you can try and find out how to make technology your friend, how to harness it. তো আমার কাছে এআই এর এই যে ইউজেজ, এই ইউজেজের একটা কনটেক্সট আছে। মানে আমি উত্তম কুমারের মিমিক্রি করা গলা এবং উত্তম কুমারের অ্যাকচুয়াল গলার মধ্যে অবভিয়াসলি এস্থেটিক্স ওয়াইজ, স্ক্রিপ্ট ওয়াইজ এবং এথিক্যালিও আই উইল অবভিয়াসলি গো ফর হিজ অরিজিনাল ভয়েস। এবার তাতে কি দরকার, আমার তাতে উত্তম কুমারের ফ্যামিলির এনওসি দরকার, যেরকম পদাতিকে আমার সত্যজিৎ রায়ের ফ্যামিলির এনওসি দরকার ছিল। অবভিয়াসলি সেগুলো নিতে হবে, দিস থিংস হ্যাভ টু বি ইন প্লেস। রেস্ট আই থিঙ্ক it's a matter of harnessing technology. শ্রীদেব, একটু ট্রোলিংটা নিয়ে বলা, তুমি তো পোস্টটা করা, মানে আচ্ছা এটা কি একটা নতুন টার্ম হয়েছে যে সৃজিত মুখার্জিকে যতক্ষণ আমি ট্রোল করছিলাম তার মানে আমি সিনেমা বাফ নই, মানে এটা প্রুভ করার জন্য অনেকে করে। হ্যাঁ, এটা প্রুভ করার জন্য অনেকে করে। ট্রোলিং সৃজিত মুখার্জি ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ফ্যাশনেবল। এটা তোমাকে ইমিডিয়েটলি একটা ইন্টেলেকচুয়াল পেডিগ্রি দেয়, একটা ফিল্ম বাফ হওয়ার ইয়ে দেয়, বাট এটা you can see through this, যারা সিনসিয়ারলি সিনেমা বোঝ। ইনফ্যাক্ট যেরকম ট্রোলিং হচ্ছে, অ্যান্টি ট্রোলিংও হচ্ছে, যে অনেকে এক্স্যাক্টলি এই কথাটা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে মানে জাস্ট গালাগালি দেওয়ার জন্য বা জাতে ওঠার জন্য বা ফিল্ম বাফ হওয়ার জন্য গালাগালি দেওয়ার কোনো, যদি ভালো কিছু কাজ হয়
হ্যাঁ আপনি ইয়েতে অভিযানকে গালাগালি করুন, আপনি যদি কোনো কিছু পছন্দ না হয়, রেখা পছন্দ না হলো খিস্তি দিন, কিন্তু যেটা ভালো সেটা তো ভালো বলতে তো কোনো অসুবিধা নেই, যেটা ইনোভেটিভ। আজকে এই টেকনোলজি ইউজ করে যদি সাউথে কোনো ছবি হতো বা দক্ষিণ বা হিন্দিতে যদি কোনো ছবি হতো বা বিদেশ, আপনারা তো সেটা প্রশংসা করতেন। ওরা বাংলায় হচ্ছে, খুব প্রিমিটিভ টেকনোলজি ইউজ করে হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রথমবার তো আমাদের নিজের বাংলা ভাষার মাতৃভাষার ইন্ডাস্ট্রিতে, তো সেটা নিয়ে আমরা সেলিব্রেট কেন করি না? এটাও আসছে এখন, আমি সেটাও দেখছি। বাট আমাকে একটা জিনিস বললো যে তুমি এতদিন ধরে এটা হচ্ছে, সেটার সাথে তো নয় তুমি অ্যাডজাস্ট করে নিয়েছো, বাট একটা হয় না যে হিউম্যান বিং তো মানে এট দ্য এন্ড অফ দ্য ডে যে না মানে নিতে পারছি না, এরকম কোনো পার্সোনালি এফেক্ট করে কোনোদিন না? তাই জন্য সেদিন একটা আপডেট দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রোল হতে হয়েছে। আমি কোন ছাড়, আমি কে? আমি তো মানে কেউ নই, মানে আমি ধুলো কণা মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে দাঁড়িয়ে লোকজন ট্রোল করছে। আমি সেদিন একটা শেয়ার করলাম, সেটা অবশ্য রবীন্দ্রনাথের সময়ও ট্রোল হয়েছেন উনি সজনীকান্তের হাতে। কিন্তু কি জানিস তো, আমি তো একটা কথা বলি, আগে আমি রিয়াক্ট করতাম শুরুর দিকে, মাঝে মধ্যে একটু রেগে গিয়ে একটা রিয়াক্ট। এখন মনে হয় ওই যে টাইমটা আমি রেগে গেছি বা রিয়াক্ট করেছি 2012, 13 বা 14 বা 15, ওই সময়টা হয়তো আমি আরেকটা এক্সট্রা স্ক্রিপ্ট লিখতে পারতাম। ওই টাইমটা আমার একটু ওয়েস্ট হয়ে গেল, কারণ আমরা যখন সবাই মারা যাব সবাই, তখন এই ট্রোল যারা তাদের কমেন্ট, তাদের ট্রোল, এগুলো কিন্তু থাকবে না, এগুলো মানুষ ভুলে যাবে। মানুষ মনে রাখবে যে এই কাজগুলো মানুষের জীবন ছুঁয়েছে। আমাকে প্রচুর মানুষ মেসেজ করছেন, আশীর্বাদ পাঠাচ্ছেন যে উনাকে আরেকবার দেখতে পাবো বাবা, তোমার জন্য খুব ভালো লাগছে। কিংবা গুমনামির সময় বয়স্ক মানুষরা যখন শোয়ের পর হাত ধরে অঝরে কেঁদেছে, কিংবা হেমলক সোসাইটির পর যখন লোকজন মেসেজ করেছে যে আমি সুইসাইডের কথা ভাবছিলাম এটা দেখার পর, এইগুলোই না পাওয়া, এগুলোই থেকে যায়। আর এই কাজগুলোই থেকে যায়, কিছু ভালো কাজ, কিছু দারুণ কাজ, কিছু মিডিয়কার কাজ, কিছু খারাপ কাজ, সবই থেকে যাবে, ট্রোলিং থাকবে না। কাজেই সময়ের মানদণ্ডে যদি আমি দেখি, খুব ইনসিগনিফিকেন্ট একটা, মানে ইটস নট ইভেন আ ফুট নোট। তো সেটার পেছনে টাইম ওয়েস্ট করাটা আমার মনে হয় যারা ক্রিয়েটিভ তাদের এটা করা উচিত না। মানে আমি মানে তুমি পার্সোনাল অ্যাটাক করছো, সো জাস্ট ডোন্ট এনগেজ উইথ দ্যাট পার্সন, তোমার যদি মনে হয়। কিন্তু তাই নিয়ে টু বিকাম অবসেসড, যে সন্দীপ রেড্ডি দেখছিলাম, তো একটা ছবি বানিয়েছে which is such a huge success, মানে তাতে প্রচুর লোক জন্য গালাগালি দিয়েছে, প্রচুর লোক তো মানে ভালোও লেগেছে, তাই জন্য তো এটা এত সাকসেস হয়েছে। ইউ নিডন্ট বদার অ্যাবাউট ক্রিটিক্স, ইউ নিডন্ট গেট সো আপসেট। তুমি তোমার কাজ করে দিয়েছো, তুমি তোমার ছবি বানিয়ে দিয়েছো, তোমার বক্তব্য রেখেছো, সেটা ভুল ঠিক খারাপ ভালো সেটা পরের ব্যাপার। ইউ হ্যাভ ডান ইউর জব, ইউ মুভ অন টু ইউর নেক্সট। ওয়াই মানে গেট অবসেসড উইথ হু ইজ সেইং হোয়াট? আচ্ছা শ্রীদা, এই এআই যে এসে গেছে এখন তো ভিডিওর মধ্যেও ইউজ করা যায়, তুমি কি এর পরে আরেকটা অ্যাটেম্প নেবে যে এইটা এইভাবে করলাম, এরপরে এআই ইউজ করে আমি ধরুন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু করছি বা কাউকে? আমি এই কাজটা করার সময় যেটা সবচেয়ে মানে যেটা খুব খারাপ অবস্থায় আছে ইজ দ্য রেস্টোরেশন সিনারিও। যতক্ষণ এই যে ওম শান্তি ওমে ওরা করতে পেরেছে, বা ইভেন ফরেস্ট গাম্পে যে একটা সিন, বা এটার কারণ হলো যে মাদার ফুটেজের কোয়ালিটি খুব ভালো, রেস্টোর করা কোয়ালিটি। উত্তম কুমার বল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়তো একটু বেটার হবে, কারণ উনি সত্যজিৎ রায়ের প্রচুর ছবি করেছেন, এবং থ্যাঙ্কস টু সত্যজিৎ রায়ের ইন্টারন্যাশনাল প্রেজেন্স, মার্টিন স্করসেসি থেকে শুরু করে অনেকে রেস্টোরেশনের দায়িত্বটা নিয়েছেন। কিন্তু অ্যাপার্ট ফ্রম ইন্টারন্যাশনালি অ্যাক্লেম মেইন স্ট্রিম বাংলা ছবি বা ইভেন অল্টারনেট বাংলা ছবি, টু গেট প্রপার ক্লিন প্রিন্ট অফ এনি ওল্ড বাংলা ছবি ইজ নেক্সট টু ইম্পসিবল। এবং সেগুলো ডিজিটাইজ করার পর যা অবস্থা হয়, মানে ডিটেল চলে যায়, ডিআই করতে গিয়ে কেঁদে ফেলেছে, মানে বলছি যে মানে কোনো কিছু নেই, মানে আমি যে শার্প করবো ইমেজটাকে একটু, দের ইজ নো ইনফরমেশন, মানে প্রিন্ট এত খারাপ। তো যতদিন না আমাদের দেশে রেস্টোরেশনের লেভেলটা বাড়ছে, ততদিন আই থিঙ্ক এটা অ্যাটেম্প্ট করলেও মানে সেটা খুব যে ভালো টেকনিক্যালি ভালো কোয়ালিটি হবে তা কিন্তু না। বিদেশে সম্ভব, হোপফুলি এটা দেখে যদি বিদেশের কেউ করেন, তারা কিন্তু এটাকে অনেক বেটার করতে পারবেন, মানে কারণ তাদের আমি পুরনো মানে যা ক্লাসিক্স আছে সব তো রেস্টোর করা,
আজকে ক্যাসাব্লাঙ্কা বল, গন উইথ দ্য উইন্ড বল, মানে আমি যদি পুরোনো যে সেলিব্রেটেড, আমি এও বলছি না ফেস্টিভ্যাল উইনিং বাইরে, নর্মাল সেলিব্রেটেড নাম করা পপুলার ছবি, মানে প্রিন্টের কোয়ালিটি দুর্দান্ত। তো সেইটা হলে কিন্তু আমার মনে হয় পিপল উইল। আরেকটা জিনিস হতে পারে, সেটা জানি না, যদি প্রচণ্ড ইনভেস্টমেন্ট কেউ দেয়, প্রচণ্ড টাকার ইনভেস্টমেন্ট, তাহলে আমি যে ক্লিপিংগুলো পাচ্ছি সেই অরিজিনাল অ্যানালগ প্রিন্ট নিয়ে সেটাকে 4K তে রেস্টোর করা, আগে রেস্টোর করে তারপর ইউজ করা। বাট দ্যাটস লাইক ইটস আ গভর্নমেন্ট প্রজেক্ট, মানে এখন গভর্নমেন্টের তরফ থেকে রেস্টোরেশন হচ্ছে। তো কোনো ইন্ডিভিজুয়াল প্রডিউসার সেটা করতে পারবে কিনা আমি জানি না, আমার মনে হয়। আচ্ছা, শ্রীদা কদিন আগে অনুরাগ কাশ্যপ বললো বাংলা সিনেমা ঘাটিয়া, সবাই স্টেটমেন্ট দিলে, তুমি কিছু বলেননি, এই চুপ থাকার কারণ কি? চুপ তো ছিলাম না, আমি তো সবসময় সিনেমা দিয়ে কথা বলতে ভালোবাসি। আমি জানি ইন্টারনেট আছে, ইন্টারনেটের কানেকশনেরও আজকাল খুব একটা বেশি সাবস্ক্রিপশন নয়, তাই অনেক ওপিনিয়ন দেওয়া অনেক সহজ হয়ে গেছে। বাট আই লাইক টু রিপ্লাই থ্রু মাই ফিল্মস, অ্যান্ড দ্য ফার্স্ট রিপ্লাই ইজ অতি উত্তম। ভাই আমরা হতে পারি ঘাটিয়া, কিন্তু আমরা এমন একটা সিনেমা করে দেখেছি যেটা আজ অব্দি ভারতীয় সিনেমাতে ছেড়ে তো বিশ্ব সিনেমায় এর কোনো প্রেসিডেন্স নেই এই অর্থে, মানে যেই অর্থে আমি করেছি। সো আই থিঙ্ক দ্যাটস আনসার এনাফ ফর অনুরাগ। And we should be proud of our cinema, right? Absolutely. আমি অনুরাগ শেষ পাতা দেখেছি কিনা আমি জানি না, অনুরাগ নগর কীর্তন দেখেছি কিনা জানি না, অনুরাগ বাদামি হায়না দেখেছি কিনা আমি জানি না, আসা যাওয়ার মাঝে তো ছেড়েই দিলাম। আমার মনে হয় যে অনুরাগের কমেন্টটা আমার মনে হয় ইটস নট ভেরি ইনফর্মড। আমার মনে হয় দ্যাট বিকজ আমার মনে হয় যে ও বোধহয় এমন কিছু ছবি দেখেছে যেটার থেকে ও কমেন্টটা করেছে। ও যদি একটু অনেক রকমের সব রকমের ছবি দেখতো মনে হয় না এটা বলতে বুঝি ইজ এ ভেরি সেন্সিবল গাই। মানে ওর তো বাংলা সিনেমার প্রতি কোনো জাতক্রোধ থাকার কথা নয়। ও হয়তো ততদিক ছবি দেখেনি, মানে কৌশিকদার ছবি, অতনুদার ছবি, আদিত্য বিক্রমের ছবি হয়তো দেখেনি। সেই জায়গা থেকে হয়তো ওর ইভেন আমি যদি মেইন স্ট্রিম বলি, আমি ফিল্মস লাইক পারিয়া ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, ট্রাইং টু পুশ দি এনভেলপ। মানে আমরা যদি এই বাংলা সিনেমার এই লাস্ট 3 মাসে 3টে রিলিজ দেখি, বাদামি হায়না, পারিয়া, অতি উত্তম, we are trying to do something different, trying to push the envelope. So এটাকে আজাই বলা যাক, ঘাটিয়া I think is too strong, too harsh a word. একটু অতি উত্তম থেকে সরে এমনি তোমাকে জেনারেল জিজ্ঞেস করি, লাস্ট ইয়ার বিগেস্ট হিট দিলে উইথ SBF পুজো রিলিজ, এবছরে SBF এর পুজো রিলিজ মানে তুমি নেই আর কি, তুমি অন্য ছবি নিয়ে আসছো, কেন এরকম হলো? আচ্ছা দেখ, আসলে আরেকটা জিনিস হচ্ছে টেক্কা যে ধরনের ছবি, ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলার, যেটা পুজোতে একটা গ্র্যান্ড ছবি ডিমান্ড করে, তো সেইটা তো নয় ওটা, তাহলে পুজো রিলিজ? দেখ আমার মনে হয় পুজো রিলিজের না অ্যাকচুয়ালি কোনো এরকম ফর্মুলা নেই। মানে আমি যদি ওভার দ্য ইয়ার্স পুজো রিলিজ দেখি, থিংস উইচ হ্যাভ ওয়ার্কড, মানে চতুষ্কোণ টেকনিক্যালি ইন্টেরিয়ার ড্রিভেন ছবি, খুব একটা গ্র্যান্ড কিছু নয় আর কি। সবকটা গল্পই ঘরের ভেতর মোটামুটি একটা ইয়ে। আবার অন দি আদার হ্যান্ড রাজকাহিনী, very very depressing, not typically a happy pujo release, right? A very depressing film, very stark film. সেটাও was a huge blockbuster. তো আমি যদি নানান রকম ছবি দেখি, আমার মনে হয় পুজোর সঙ্গে না, পুজোয় মানুষ ভালো ছবি দেখতে চায় rather than grand বা all this মানে ফর এক্সাম্পল ধর গুমনামি again পুজোর ছবি। গুমনামি তো মানে গুমনামিতে ডেফিনেটলি গ্র্যান্ডার আছে, কিন্তু গুমনামি ইজ অলসো নট এ টিপিক্যাল হ্যাপি ফিল্ম, ইউনো, প্রচন্ড পারিবারিক ফিল্ম, ইটস এ ভেরি এসোটেরিক ফিল্ম ইন দ্যাট সেন্স, কিন্তু সেটাও ওয়ার্ক করেছে। সো আমার ব্যক্তিগত ধারণা পুজো মানে গ্র্যান্ড, এই ইকুয়েশনটা কিন্তু একটু সিম্পলিস্টিক। আমার মনে হয় পুজো মানে ভালো ছবি, জমজমাট ছবি, ভালো ছবি। এবার জমজমাট 14-16 লেন্সেও জমজমাট হতে পারে, আবার 35-50-এও জমজমাট হতে পারে, ডিপেন্ডিং অন আমি লেন্সে কি দেখছি তার উপর। আর অ্যাজ ফার অ্যাজ SBF ইজ কনসার্নড, SBF এর সাথে আমার মানে অবভিয়াসলি খুব ভালো সম্পর্ক, এবং এক্ষেত্রে কোথাও একটা গিয়ে পুজোর ছবি কি হতে পারে বা আমার কোন ছবিটা নেক্সট করব আমরা, এই আলোচনায়
এই মুহূর্তে এরকম কোনো ছবি আসেনি যেটা এসবিএফ পুজোতে, এবার এসবিএফ এর নিজস্ব পুজো রিলিজ কি হতে পারে এই নিয়ে একটা চিন্তা ভাবনা, সেটার সাথে আমারটা যখনই ম্যাচ করেছে আমরা পুজো রিলিজ করেছি, যখনই ম্যাচ করেনি আমি আলাদা করেছি। সো অ্যান্ড উই আর ওকে উইথ দ্যাট। এবং সেখানে এসবিএফ হ্যাজ গন ahead and done films with Dhruvo, done films with other directors, which is absolutely fine. তো ওটা নিয়ে কোনো আমার মনে হয় না কোনো খুব একটা চাপ আছে। আর পুজোর সময় তো এবার আরো বেশি কম্পিটিশন হবে, মানে আগের বার থেকে। আগের বার শিবু দুষ্টুমি করে পুজোয় ঢুকে পড়েছে রক্তবীজ নিয়ে, এবং সেটা এত ভালো ওয়ার্ক করেছে যে এবার আবার আসছে। তো দ্যাটস ফাইন, আমিও দুষ্টুমি করে মেতে আসছি পদাতিক নিয়ে, সো আমাদের দুজনের এই পারস্পরিক দুষ্টুমিগুলো চলবে। কিন্তু আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ একমাত্র কম্পিটিশন ক্যান পুশ ইউ, মানে কম্পিটিশন ক্যান কিপ ইউ অন ইউর টোজ। তো আমি জানি যে আচ্ছা তুই বেটা থ্রিলার নিয়ে ঢুকতিস, আমাকে খুব ভালো করে করতে হবে টেক্কাটা আর কি, যাতে বহুরূপীর সাথে একটু টক্করটা জমে। আর পিপল ওয়ান্ট টু সি গুড ফিল্মস, অ্যান্ড এখানে কোনো ঈর্ষার ব্যাপার নেই। কিন্তু আমি জানি কৌশিকদা দারুণ ছবি বানাচ্ছে, অতনুদা দারুণ ছবি বানাচ্ছে, শিবু দারুণ ছবি বানাচ্ছে। এবার দারুণ কিছু মানুষের জন্য শিবু হয়তো সিরিয়াল বানায়, কিছু মানুষের জন্য শিবু হয়তো দারুণ সিনেমা বানায়, কিছু মানুষের জন্য কৌশিকদা খুব আঁতেল ছবি বানায়, কিছু বুঝতে পারি না, কিছু মানুষের জন্য দারুণ ছবি বানায়। দ্যাট ইজ সিনেমা। সেম ফর অতনুদা। এরকম আমারও প্রো এবং অ্যান্টি দু ধরনের দর্শক আছে। কিন্তু মোদ্দা কথাটা হলো আমরা একে অপরকে দেখে একে অপরকে পুশ করছি, একটু ইনসিকিওর হচ্ছি যে এবার পুজোয় তাহলে আবার বহুরূপী আসছে, ভালো করে করতে হবে টেক্কাটা। এবার পুজোয় তাহলে টেক্কা আসছে, ভালো করে এসবিএফ বাচ্চা তাহলে ভালো করে একটা রিলিজ করতে হবে, এই ভাবছে। তো এটা যেটা হচ্ছে, উই আর জাস্ট পুশিং আওয়ারসেলভস টু ডু বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার, অ্যান্ড অনলি কম্পিটিশন ক্যান ডু দ্যাট। অনলি আজকে তুই যখন শুরু করেছিলি অরিত্রস জ্ঞান, তখন খুব একটা বেশি লোক ছিল না। এখন প্রত্যেকদিন একজন নতুন ইউটিউবারের কথা আমি জানতে পারছি, প্রত্যেকদিন একটা নতুন, মানে তুই যেটা করিস সেরকম একটা, এখন রূপমের কথা আমি জানতে পারছি, ঝিলাম, এখন সবাই। সো এবার নাও ইউ অলসো ইউ আর হ্যাভিং টু থিঙ্ক হাউ ডু আই মেক মাই কন্টেন্ট স্পেশাল, হাউ ডু আই মেক মাই রিভিউজ ডিফারেন্ট, হাউ ডু আই মেক ইট মোর অনেস্ট, মোর ট্রান্সপারেন্ট, মোর অর্গ্যানিক। আমার প্রেজেন্টেশন কেমন, আমি কি দুটোর বদলে বা 4টে ক্যামেরা দিয়ে শ্যুট করবো আমার অরিত্রস জ্ঞান? এই যে কনস্ট্যান্ট একটা নিজেকে বেটার করার, এটা একমাত্র কম্পিটিশন থেকে আসতে পারে। দ্যাট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার। লাস্ট একটা কোয়েশ্চেন, সুজিত, 12 অ্যাংরি ম্যান অ্যাডাপ্টেশন হচ্ছে? 12 অ্যাংরি ম্যান অ্যাডাপ্টেশন হচ্ছে এরকম আমি কিন্তু জানি না, আই হ্যাভ নো ক্লু। এটা আমি শুনছি, আমি পড়ছি নানান জায়গায়, আমার কিন্তু এই নিয়ে কোনো আমার কাছে কোনো ইনফরমেশন। সত্যি বলে সত্যি কিছু নেই, এটা নয়। সত্যি বলে সত্যি কিছু নেই, ইজ আ সোশ্যাল ড্রামা, ইটস আ সোশ্যাল ফ্যামিলি ড্রামা আমি বলবো না, বাট আই উইল সে ইটস আ সোশ্যাল ড্রামা। এইটা যে খবর আছে যে 12 অ্যাংরি ম্যানের মানে অ্যাডাপ্টেশন, ওটা দেখ খবর তো অনেক কিছুই আছে, খবর তো আমি আটকাতে পারি না। খবর আছে, একদিন শুনলাম ধ্রুব ব্যানার্জি চাঁদের পাহাড় 3 করছে, তারপর একদিন খবর শুনলাম যে রঘু ডাকাত পুজোয় রিলিজ করবে। সো দেখ খবর সত্যি বলে সত্যি কিছু নিয়ে সময় যখন আমরা অ্যানাউন্স করব, আমরা প্রপার বলে দেবো এটা কি থিম, কি বৃত্তান্ত, এবং যদি ইফ ইটস অ্যান অ্যাডাপ্টেশন, কিসের অ্যাডাপ্টেশন সেটাও আমরা বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ সুজিত দা, ভালো লাগলো কথা বলেন। অল দ্য বেস্ট ফর অতি উত্তম। থ্যাংক ইউ।